সরকারের একজন মন্ত্রী বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এরা 20 টাকার খাবার খেয়ে খুব লাফালাফি করে। গণ অভ্যুত্থানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এখানে নারীদের নেতৃত্ব দেওয়ার জায়গাটা দেখেছি, মানে শুধুমাত্র অংশগ্রহণ না, কিন্তু এখানে নেতৃত্বের জায়গাতে অলরেডি নারীরা এখানে ছিল এবং নেতৃত্বের জায়গাতে এমনভাবে ছিল যে যখন আসলে হল থেকে নারীরা বের হয়ে আসলো এবং সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের একটা, এটাকে আসলে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে প্রভাবক হিসেবে কাজ করার ব্যাপারটা সেটা আসলে মেয়েরা করেছে। প্রত্যেকবার যেটা হয় যে আমাদের হলগুলোতে যখন নারীরা হল থেকে বের হয় তখন আমাদের আসলে হিসাব যেটা হয় যে হিসাব নিকাশ, আমাদের আন্দোলনের হিসাব নিকাশ, যে নারীরা যখন বের হয় তখন হচ্ছে অন্যান্য হলগুলোতে ছেলেদের বের হওয়া একটা সহজ হয়ে যায়। তো যখন এইভাবে করে নারীরা বের হলো তখন আসলে অন্যান্য হলের যারা ছাত্রলীগ যাদের আটকে রেখেছিল, বের হতে দিচ্ছিল না, সেখানে কিন্তু মানে সবাই নারীরা গিয়ে কিন্তু তাদের নিয়ে আসছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে ওই নারীদের বের হওয়া এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না, এটা সারা বাংলাদেশের মানুষকে এটা প্রভাবিত করেছে যে মানে মাঠে নামার জন্য, যে এই হলগুলো থেকে যখন নারীরা এভাবে বের হয়ে আসছে তার মানে দিস ইজ সামথিং যেটা আসলে হাসিনা আটকাতে পারবে না। এবং দেখেন নারীদের কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গা থেকে যদি বলি সেটা হচ্ছে যে নারীদের কিন্তু অন্যান্য অনেকের মানে পুরুষদের থেকে আমি মনে করি যে তারা একটু সেন্টিমেন্টটা বেশি কাজ করে অনেক ক্ষেত্রে। যেমন যখন রাজাকার বলল, রাজাকার বলার পরে যে তুমি যে আমাকে রাজাকার বলতে পারো না, তুমি সরকার প্রধান বলেই যে তুমি যা খুশি বলতে পারো না, এটার প্রতিবাদ স্বরূপ যখন নারীরা বের হলো, মানে তখন ওইটা আমার কাছে এরকম মনে হয়েছে যে ওই প্রতিবাদটা আসলে নারীরাই করতে পারে। কারণ এবং তখন এটা কিন্তু মর্যাদাগত লড়াই, যে তুমি আমাকে যা খুশি বলে তুমি সরকারে বসে থাকবা আর আমরা কিছু বলবো না, এরকম হতে পারে না। এবং এটা আমার আরেকটা জিনিস মনে হয় 2018 সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করি তখন ওই সময় একজন সরকারের একজন মন্ত্রী তিনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এরা মানে 20 টাকার খাবার খেয়ে খুব লাফালাফি করে। এই তখনও হচ্ছে হল থেকে আমরা নেমে এসেছিলাম। তো ওই জায়গাটা আমার কাছে খুব কানেক্ট করে যে নারীরা শুধুমাত্র মানে প্রতিবাদী আন্দোলন সংগ্রামে অ্যাক্টিভ শুধু তাই না, মর্যাদার জায়গাটা তাদের আর একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, আর সেই কারণে তারা ওই প্রতিবাদটা তাদের পক্ষ থেকে প্রথম আসে। তার সাথে আমি একেবারে একমত, সংগঠিত হওয়াটা তো খুব গুরুত্বপূর্ণ। এবং এটার সাথে হচ্ছে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যারা আছি আমাদের উপর তো গুরু দায়িত্ব আছে বাকিদের এনকারেজ করা, বাকিদের নিয়ে আসা। আমি দেখেছি যে নেতৃত্ব তৈরির ক্ষেত্রে আমাদের নারীদের মধ্যে অনেক ক্ষেত্রে কার্পণ্য আছে, যে আচ্ছা ওকে নিয়ে আসলে আমার জায়গাটা চলে যাচ্ছে কিনা। এই ইনসিকিউরিটি রাজনীতিতে কেউ স্বীকার করে না, নারী পুরুষ সবার মধ্যে আছে। তো ওই জায়গা থেকে যেহেতু আমরা আছি, আমাদের আসলে আরো মানে নারীদের নিয়ে আসতে হবে এবং এই প্রক্রিয়াটা সহজ করার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোকে চাপ দিতে হবে এবং নিজেদেরও আসলে ওই জায়গায় যথেষ্ট কাজ করার জায়গা আছে বলে আমি মনে করি। আর অবশ্যই সংগঠিত হওয়া এবং নিজেদের মধ্যে দল মত নির্বিশেষে একটা নেক্সাস তৈরি করা, কানেকশন তৈরি করা। কারণ আমাদের অসুবিধাগুলো আমরা জানি, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা দলই কিন্তু নারীদের এই নেতৃত্ব তৈরি বলেন, এই সুযোগটা তৈরি বলেন, এই রাস্তাটা সহজ করার ক্ষেত্রে কোনো দলেরই খুব বেশি আমি সদুদ্যোগ দেখি নাই। সুতরাং এখানে দলমত নির্বিশেষে নারীরা যদি আমরা একসাথে হতে পারি, নারী নেতৃত্ব তৈরির জন্য কাজ করতে পারি, এটা একটা খুব চমৎকার বিষয়। মনিয়াপা, শেষ কথা আপনাকে দিয়ে শেষ করতে চাই যে নারীদের জন্য পরামর্শ কি দিবেন? দেখুন, আমার দুইজনের কথা শুনে একটু হাসি পেল। আমি অতীতে ফিরে গিয়েছিলাম, আমি দুইজনেরই সিনিয়র, বেশ সিনিয়র। আমার যেহেতু অভিজ্ঞতাটা এমন যে আমি আওয়ামী লীগের সাথেও তো কাজ করেছি, তো সেই সময় থেকে আমি যখন থেকে কাজ করি তখন থেকে নারীদের ব্যাপারে কথা হলে আমরা কিন্তু সব দল তখন একই প্রবলেমগুলো সাফার করতাম। এখনো কিন্তু এই জায়গাটা কিন্তু দেখেন কত কিছু চেঞ্জ হলো, আমাদের কিন্তু কিছু চেঞ্জ হলো না ভাগ্যের। এটাই আমার মনে পড়ছিল যে এই কথাগুলো এইভাবেই আমরা তখনও বলতাম। কত কিছু তখন ফ্যাসিস্ট ছিল কিন্তু নারীরা কিন্তু ওইখানে ওই একই রকম ছিল। তো সেই জায়গাটাই বলছি সুসংগঠিত হয় কিভাবে। সুসংগঠিত হয় আমি কিছু পেয়েছি, আমার জুনিয়র দেখে উদ্বুদ্ধ হলো, এটা একটা সুসংগঠিত হওয়ার জায়গা। আমরাও তিনজন মুখ দিয়ে যতই বলি আজকালকার ছেলেমেয়েরা ওদের কিন্তু নিজস্ব বুথটা অনেকের চেয়ে শার্প, ওরা কিন্তু বুঝে। তখন মনে করবে যে একটা ফুলিশ মনিয়াপা সারা জীবন খাটলো কিছুই পাইলো না, সে বলল আর আমি আমার জীবনটা মনিয়াপার মতো নষ্ট করতে রাজি না, কিংবা মনিরা আপার মতো নষ্ট করতে রাজি না, কিংবা ডিমার মতো নষ্ট করতে রাজি না। এই জায়গাটা এনকারেজ করা ভেরি টাফ।
এই জায়গাটায় যতদিন পর্যন্ত পুরুষের মাইন্ডসেট চেঞ্জ না হবে, পুরুষ যতদিন এগিয়ে না আসবে, শুধু নারীরা এনকারেজ করলে হবে না। এখানে আরেকটা জিনিস দেখেন, একটা দলের নারীরা শিক্ষিত, সম্ভ্রান্ত, তারপরেও তারা তাদের যে ইথিকটা আছে, ইথিকের বাইরে আসে না। তারা কিন্তু জানে যে মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এখানে আমরা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়, যে মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে যদি বুঝে, যে মেয়েটা বুয়েটে পড়ে সেও তো বোঝার কথা, যে মেয়েটা মেডিকেলে পড়ে সেও তো বোঝার কথা, অথচ সে অকপটে বলে যে না আমরা তো প্রিপারেড না। প্রিপারেড হতে আপনি দেখেন বর্তমান সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদে সম্ভবত 167 জন নতুন এমপি। তো এরা তো কোনো কিছু, এদের অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা তো প্রথমে কাউকে না কাউকে প্রথমটা নিতে হবে। তো তারা ওই জায়গায় তারা বলে, এবং তারা শুধু ওইটা বলেই ক্ষান্ত হয় না, ওরা এইটুকু বলে যে যেসব দলরা এমপি দেয় তারা তো ট্রফির মতো ব্যবহার করে। এই যে ট্রফিটা আনলো, পরবর্তীতে দেখা গেলো তারা নিজেরাও ট্রফি হয়ে গেল। বাট কথা বলার ক্ষেত্রে কিন্তু তাদের মাইন্ডসেটটা দেখেন কিভাবে তৈরি করা হয়েছে। আমি এই মাইন্ডসেটটাকে আমি সাপোর্ট করি। এইখানে আমরা যে তিনজন নারী আছি, প্রত্যেকের ঘরে একজন করে পুরুষ আছে, একজন হাজবেন্ড না থাকলেও বাবা আছে, ভাই আছে। তাদের মাধ্যমে ঘর থেকেই আসলে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তাদের মাধ্যমে আপনি দেখেন একজন সাংবাদিক, আপনি আমার সঙ্গে কাজ করছেন খুব ভালো, কিন্তু আপনার খবর নিতে যদি আমি যাই, হয়তো দেখলাম এরকম আপনার বাসায় ভীষণ কনসার্ন নারী এবং পুরুষের ক্ষেত্রে, আপনি আপনার বউকে বের হতে দেন না, আপনি আপনার বোনকে কোনো পুরুষের সামনে যেতে দেন না, এরকম হয় কিন্তু অনেকে। তার মানে আমি একটা এক্সাম্পলের কথা বললাম। তো এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যতদিন পর্যন্ত আমরা বের হতে না পারবো আমাদের অনেক কষ্ট হবে। আমি বলবো যে একবারেই হবে না তা না, তখন ওই সবাইকে জোট হইতে হবে। এই যে জোটে সংগঠিত হওয়ার জন্য দেখা যায় প্রত্যেকটা নারী দিন শেষে কিন্তু কথা বলে একজন পুরুষের সাথে। মানুষ অপোজিশন পার্সনের সঙ্গে কথা বলতে জন্মগতভাবে পছন্দ করে। দেখা গেল তার হাজবেন্ডের সঙ্গে কিংবা বাবার সাথে কথা বললো, সে যদি এটার মাইনাসে যায়, মাইনাস হয়, সেই নারীর কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকটা ঠিক আছে ফ্যামিলির সঙ্গে যুদ্ধ করে বের হবো, নাই করলাম, আমার জীবনটা আমি উৎসর্গই করলাম। অনেক নারী কিন্তু আপনি যান সাক্ষাৎকার নিতে, আপনি দেখবেন অনেক নারী তার পারিপার্শ্বিকতার জন্য সে তার লাইফটাকে স্যাক্রিফাইস করেছে, একরকম পরোক্ষ স্যাক্রিফাইস অথবা প্রত্যক্ষ স্যাক্রিফাইস করেছে। সে গান পছন্দ করে, তার গলা সুন্দর, কিন্তু সে গান গাইতে পারে নাই। এটাও তো ওই একই জায়গায়, একই অবস্থায়। সে নাচতে পছন্দ করে, কিন্তু তার পরিবেশ তার সম্পূর্ণ অ্যাগেনস্টে ছিল, সে পারে নাই। সে অনেক পড়ালেখা, অনেক দূর যেতে চায়। আজকে আমি বললাম বাংলাদেশে একটা নারীকে এত হেয় করা হয়েছিল, অথচ সেই নারী তিনটা ইউনিভার্সিটিতে, মানে আইবি ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছে, ফুললি আপনার স্কলারশিপ। হ্যাঁ, তো তিনটা ইউনিভার্সিটিতে। তো সেই জায়গা তাকে কিন্তু ওই চ্যালেঞ্জটা কিন্তু এটা কয়টা নারী পারে? এটা লাখে একটা নারী পারে, কোটিতে একটা নারী পারে। তো ওই জায়গাটায় আমরা কিন্তু সবাই ওইভাবে হতে পারবো না যদি আমরা আমাদের চমক না দেখাতে পারি। আমাদের জায়গা থেকে একটা মনিরা শারমিন যখন অনেকটা ভালো কিছু করবে, তখন কিন্তু এমনিই অনেক নারী ওর পিছনে নিবে যে আমিও হতে চাই এরকম, আমাকে রাস্তাটা দেখান, বা ওর চেয়েও ভালো কিছু করলো, কিন্তু ওকে উদ্বুদ্ধ করে ওকে ফলো করেই তো করলো। ওর চেয়েও হয়তো ভালো কিছু করলো, আমার চেয়েও হয়তো ভালো কিছু করলো। সেই জায়গাটা আসলে কাজ দিয়ে দেখাতে হবে আর কি।